তাহলে এর আগের দিন আমরা আমাদের মেন এই পার্টটাতে মেন কি কনসেপ্ট হবে যে বয়েলিং, ইভাপোরেশন, কনডেনসেশন, চেঞ্জ অফ স্টেট, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এরকম। তাহলে এই টপিকটাতে আমাদেরকে যেহেতু টেম্পারেচার যেহেতু ব্যাপারটা এর মধ্যে আছে, এবার টেম্পারেচারের দুটো ইউনিট সেলসিয়াস আর কেলভিন, এই চেঞ্জের কথা হলো না, এই টেম্পারেচারের চেঞ্জের যে ইউনিটটা সেলসিয়াস আর কেলভিন, সেটার কনভার্সন আমরা শিখেছিলাম। যদি কেলভিনে কনভার্ট করতে হয় তাহলে 273 প্লাস করব। এই যে যদি কেলভিনে কনভার্ট করতে হয় তাহলে 273 প্লাস করব, আর যদি সেলসিয়াসে কনভার্ট করতে হয় তাহলে 273 মাইনাস করব। এখন অ্যান্সারটা মাইনাসে আসলে তাহলে মাইনাস সেলসিয়াসে চলে যাবে, মানে বিলো 0 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রেখো। তারপরে আমরা চেঞ্জ অফ স্টেট এইটা ডিসকাশন করেছিলাম যে কোথায় গেল, প্রথম যেটা আমরা ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে মনে হয় বয়লিং। হ্যাঁ, এই চেঞ্জ অফ স্টেট গুলো আমরা করেছিলাম, মানে একটু জাস্ট শুরু করেছিলাম যে সলিড থেকে লিকুইড হওয়াকে মেল্টিং বলে, যেটার জন্য হিট দিতে হয়। লিকুইড থেকে গ্যাস হওয়াকে বয়লিং বলে, যেটার জন্য হিট দিতে হয়। আবার গ্যাস থেকে লিকুইড হওয়াকে কনডেনসেশন বলে, যেটার জন্য হিট বের করে নিতে হয়। আবার লিকুইড থেকে সলিড হওয়াকে ফ্রিজিং বলে, যেটার জন্য হিট মাইনাস করতে হয়, মানে বের করে নিতে হয়। তো এটা ছিল আমাদের মেন কনসেপ্ট, যেটা দিয়ে আমরা সলিড থেকে লিকুইড মানে মেল্টিংটা আমরা শুরু করেছিলাম। মেল্টিং আমরা শুরু করেছিলাম যে সলিড টু লিকুইড চেঞ্জ মেল্টিং, মেল্টিং অর ফিউশন, এটা আমরা শুরু করেছিলাম, হ্যাঁ কি না? আর আমরা অনেক সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট আমরা শিখেছিলাম, যেমন আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, এগুলো কিন্তু মুখস্থ করবে। 0 ডিগ্রি সেলসিয়াস, ওয়্যাক্সের মেল্টিং পয়েন্ট 63 ডিগ্রি সেলসিয়াস, আয়রনের মেল্টিং পয়েন্ট 1535 ডিগ্রি সেলসিয়াস। এবার আলাদা আলাদা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট আলাদা আলাদা কেন, সেটাও আমি বলেছিলাম যে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি, তত বেশি মেল্টিং পয়েন্ট, হ্যাঁ কি না? যেমন আয়রনের ফোর্স অফ অ্যাট্রাকশন, আয়রনের ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে অনেক হাই। টাইমের মধ্যে ঢোকো কিন্তু, এরপর থেকে আর ঢুকতে বলা যাও। ফাইনাল, আজকেই ফাইনাল। একজন আসছে, যে আসুক না কেন আজকে আমার লাস্ট, মানে এগুলো আমি অ্যালাউ করবো না। এখানে আসবা, ব্যাক করে চলে যাবা, টাইমের মধ্যে ঢুকতে ঢুকতে হবে। তো আয়রনের মেল্টিং পয়েন্ট 1535 ডিগ্রি সেলসিয়াস, এত হাই কেন? কারণ আমি বলেছিলাম যে আয়রনের ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই। আয়রনের মলিকিউল গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই হাই, সেই জন্য ওটাকে ব্রেক করতে অনেক বেশি হিট লাগে, তাই ওটার মেল্টিং পয়েন্ট অনেক বেশি। তারপরে ওয়্যাক্সের ফোর্স অফ অ্যাট্রাকশন আরেকটু কম, তাই ওর মেল্টিং পয়েন্ট একটু কম। অন্যদিকে ওয়াটারের মলিকিউল গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম, তাই ওর মেল্টিং পয়েন্টও খুব কম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে মেল্টিং পয়েন্ট দেখে আমরা বলে দিতে পারি যে কোনো সাবস্টেন্সের ফোর্স অফ অ্যাট্রাকশন কতটা বেশি। যত বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন, মেল্টিং পয়েন্ট তত হাই। এইবার আজকে যেটা পড়বো হচ্ছে বয়লিং, লিকুইড টু গ্যাস। তাহলে সলিড থেকে লিকুইড হচ্ছে হয়ে গেল আমাদের মেল্টিং, সলিড থেকে লিকুইড হয়ে গেল মেল্টিং। লিকুইড থেকে এবার গ্যাস আজকে পড়বো, যেটার নাম হচ্ছে বয়েলিং। তাহলে মেল্টিং এর জন্য হিট দিতে হবে, তোমাকে বয়েলিং এর জন্য হিট দিতে হবে প্লাস হিট। এবার বয়েলিং এ কিন্তু একটু ঝামেলা আছে, একটা জিনিস আছে ল্যাটেন্ট হিট, সেটাও মন দিয়ে শুনবা। তাহলে প্রথমে আহ এটা ব্র্যাকেট করো, হোয়াট ইজ বয়েলিং? The process in which a liquid substance changes into a gas rapidly on heating is called boiling. খুবই ইজি,
তোমার হচ্ছে ডেফিনেশন কি ওয়েস্টার্ন কি মানে বুঝতে পারছি না পারছিল তো এইবার যেই টেম্পারেচারে মন দিয়ে শোনো লোয়েস্ট যেই টেম্পারেচারে একটা লিকুইড বয়েল হতে শুরু করে সেটাকে বলে ওর মেল্টিং পয়েন্ট, সরি বয়েলিং পয়েন্ট। যেমন আমি যদি বলি যে ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বয়েল হতে শুরু করে, তাহলে কি স্যার ওয়াটার 200 ডিগ্রি সেলসিয়াসে বয়েল হবে না? হবে। আমি বলছি মিনিমাম যেই টেম্পারেচারে বয়েল হতে শুরু করে, মানে তুমি যদি 99ও দাও তাও বয়েল হবে না, যেই 100 দিলা বয়েল হতে শুরু করি, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে ওয়াটারের বয়েলিং পয়েন্ট। তাহলে বয়েলিং পয়েন্টের ডেফিনেশন: দ্য টেম্পারেচার at which a liquid boils and changes rapidly into gas at atmospheric pressure is called boiling point of the liquid. স্যার বাবার লেট হয়েছে। বাবাকে বকা দিবা। স্যার ও কন্ট্রাক্ট ছিল। এইবার ওয়াটারের যে বয়েল হওয়ার পরে যে স্টেটটা সেটাকে স্টিম বলে বা ওয়াটার ভেপারও বলে। এটা মার্ক করেছো? এটা হচ্ছে এখান থেকে তুমি এতটা বয়েল, এতটা হচ্ছে ব্র্যাকেট করে দাও। একই রকম দেখো অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট আবার 78 ডিগ্রি সেলসিয়াস। কত দিন লেট করবা? তাড়াতাড়ি আসবা। পিছায় যাও একটু, ব্যাগ গুলো তুলে নাও, ব্যাগ গুলো তুলে নিতে হবে। আচ্ছা এবার দেখো অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট আবার একটু কম, 78 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটারের বয়েলিং পয়েন্ট আবার তো এখনই আমরা জানলাম 100 ডিগ্রি সেলসিয়াস। আবার এইদিকে একটা জিনিস দেখবা, মার্কিউরি, মার্কিউরির বয়েলিং পয়েন্ট আবার 357 ডিগ্রি সেলসিয়াস। এবার আলাদা আলাদা লিকুইডের বয়েলিং পয়েন্ট আলাদা আলাদা, মানে এবার আমাকে বলো আগের পড়াটা থেকে এটা কি ইন্ডিকেট করে? তাদের মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো মার্কিউরির 375 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওর বয়েলিং পয়েন্ট, মানে ওই টেম্পারেচার বয়েল হয়, এত হাই, তার মানে ওর মলিকিউল গুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক হাই। তাই ওটাকে ব্রেক করতে যাওয়া, ব্রেক করার জন্য অনেক বেশি টেম্পারেচার লাগে। ওই আগের কনসেপ্ট সেম, ওয়াটারের মলিকিউলের ফোর্স অফ অ্যাট্রাকশন একটু কম, তাই একটু কম টেম্পারেচারে বয়েল হয়ে যায়। আবার অ্যালকোহলের ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই কম, তাই আরো কম টেম্পারেচারে বয়েল হয়ে যায়। তাহলে এখানেও এইটা, এই জায়গাটা পড়বা, দ্য বয়েলিং পয়েন্ট অফ এ লিকুইড ইজ এ মেজার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকলস। আমি আমি কিন্তু আর অ্যালাউ করবো না, আজকেই লাস্ট। Higher the boiling point of a liquid, greater will be the force of attraction between its particles. আর বাদ বাকি এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, মার্কিউরি, ওয়াটার আর অ্যালকোহল। এইবার কথাটা হচ্ছে যে একটা আহ, তোমার লিকুইডকে হিট দিলে ওটা গ্যাস হয়ে যায় কেন? মন দিয়ে শুনবা, এখান থেকে এত অব্দি খুব ইম্পর্টেন্ট। এবার এটা হচ্ছে বয়েলিং এর পিছনের সায়েন্স। ওয়াটার থেকে তোমার লিকুইড থেকে গ্যাস হয়ে হওয়ার পিছনের সায়েন্স। তো মনে করো তোমার কাছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে ওয়াটার ওয়াটার আছে, এগুলো মনে করো ওয়াটারের মলিকিউল, এগুলো ভাবো হচ্ছে ওয়াটারের মলিকিউল। এবার ওয়াটারের মলিকিউল গুলো মুভ করছে মানে ওদের মধ্যে কাইনেটিক এনার্জি আছে, শুনছো তো? ওয়াটারের মলিকিউল গুলো মুভ করছে মানে ওদের মলিকিউলের মধ্যে কাইনেটিক এনার্জি আছে। এবার তুমি যখন ওটাকে হিট করছো, তুমি যখন ওকে হিট এনার্জি দিচ্ছ, বলো এই হিট এনার্জিটা ওকে ওর কাইনেটিক এনার্জিটাকে আরো বাড়িয়ে দেবে, তাই কি না?
ইনক্রিজ কাইনেটিক এনার্জি, তার মানে হিট এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তখন মলিকিউল গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হয়ে যাবে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা সবগুলো ব্রেক হয়ে যাবে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে যাবে। ইমাজিন করো ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে গেল। এবার কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়ার জন্য আর হাই, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক হয়ে যাওয়ার জন্য আর কাইনেটিক এনার্জি বের হয়ে যাওয়ার জন্য এই ওয়াটারের মলিকিউল গুলো একজন আরেকজনের থেকে সেপারেট হয়ে কাইনেটিক এনার্জির জন্য উপরে উঠতে শুরু করবে, মানে বয়লিং হতে শুরু করবে। এখন ওটা স্টিম হয়ে গেল। কথাটা বুঝলা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আহ when a liquid is heated, এই যে এখান থেকে দেখবা, when a liquid is heated the heat energy makes its particle move even faster, মানে কি কাইনেটিক এনার্জি বেড়ে গেল। মুভমেন্ট মানে কাইনেটিক এনার্জি। আর বয়লিং পয়েন্টে যখনই রিচ করবে তখন এত সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি ওর মধ্যে চলে আসে, যেটা ওভারকাম করে ফেলে কি ওদের ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ওভারকাম করে ফেলে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে যায়। আজকে লাস্ট। আর ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো নিজেদের থেকে সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে ওগুলো উপরে উঠতে শুরু করে, ওটা মানে গ্যাস হয়ে গেল। বুঝতে পারছো তো? পারবা তো? এরকম সেম এক্সপ্লেনেশন ছিল সলিড থেকে লিকুইডে, সেম এক্সপ্লেনেশন ছিল যে হিট দেওয়ার জন্য কাইনেটিক এনার্জি বেড়ে গেল, মুভমেন্ট বেড়ে গেল, ফোর্স অফ অ্যাট্রাকশন ছুটে গেল, ওটা লিকুইড হয়ে গেল। একই রকম আরো বেশি হিট দাও, লিকুইড আরো বেশি কাইনেটিক এনার্জি বাড়বে, তখন ইভাপোরেট হয়ে যাবে। বুঝতে পারলা? এবার চলে আসি হচ্ছে রিভার্স প্রসেসে চলে আসি, কন্ডেনসেশন। যে সলিড থেকে লিকুইড কে বলা হয় মেল্টিং, হিট দিতে হবে প্লাস হিট। লিকুইড থেকে গ্যাস হওয়াকে বলা হয় বয়লিং, এখানেও হিট দিতে হবে। এবার আমরা রিভার্স আসবো, গ্যাস থেকে লিকুইড হওয়াকে বলে কন্ডেনসেশন, গ্যাস থেকে লিকুইড হওয়াকে বলা হয় কন্ডেনসেশন, যেখানে আবার হিটকে মাইনাস করতে হবে, হিট বের করে নিতে হবে, মানে কুল করতে হবে। তাহলে কন্ডেনসেশন, ধরে নাও এইদিকে দেখবা, এই এক্সপেরিমেন্টটা দেখবা, ধরো না একটা কেটলির মধ্যে জল গরম হচ্ছে, মানে কি বয়লিং হচ্ছে। তার মানে এখানে ওয়াটারটা ছিল হচ্ছে তোমার লিকুইড স্টেটে, এখানে লিকুইড স্টেটে ছিল, যখন বয়লিং হলো এখান থেকে স্টিম বাড়াচ্ছে, মানে এটা কোন স্টেটে, গ্যাসিয়াস স্টেটে। এবার এই গ্যাস থেকে আবার এই যে দেখো লিকুইডে কনভার্ট করে নিলাম, এই যে লিকুইডে কনভার্ট করে আবার এখানে পড়ছে, আবার লিকুইড হয়ে যাওয়া। তুমি সেকেন্ড স্টেপটা দেখবা, গ্যাস থেকে লিকুইড হওয়াকে বলা হয় কন্ডেনসেশন। কি কিছু করেনি, এইখানে একটা এরকম ফ্রাইং প্যানের মধ্যে আইস নিয়েছে, তাহলে ফ্রাইং প্যানের যে সারফেসটা এটা এখন ঠান্ডা, কোল্ড। এবার যখনই এই গরম স্টিমটা যখনই এই কোল্ড সারফেসের কন্ট্যাক্টে আসছে, তখনই হিট মাইনাস হয়ে যাচ্ছে। হিট মাইনাস হয়ে যাওয়ার জন্য গ্যাসটা, গ্যাসিয়াস স্টিমটা আবার লিকুইডে কনভার্ট হয়ে এরকম ড্রপ ড্রপ করে আবার লিকুইড জলটা এই বিকারের মধ্যে জমা হচ্ছে। বুঝলাম কথাটা? এবার এটার পিছনের সায়েন্সটা কি? ঠিক আগে যেটা বুঝলাম তার উল্টা। কুল করার সময় কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, আর যখন কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, মলিকিউল গুলোর মুভমেন্ট কমে গেল, ওরা কাছাকাছি চলে আসলে আবার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ধরে নিচ্ছে নিজেদেরকে, তখন মলিকিউল গুলো একসাথে থেকে ওটা আবার লিকুইড হয়ে গেল। বুঝলা জিনিসটা? তাহলে জিনিসগুলো কিন্তু কঠিন না, কিন্তু মনে রাখতে হবে। তাহলে হোয়াট ইজ কন্ডেনসেশন? যে the process of changing a gas or vapor into a liquid by cooling is called condensation. আর পেছনের সায়েন্সটা, ওই যে কাইনেটিক এনার্জির সায়েন্সটা দেখো, when when a gas is cooled enough by lowering temperature, then its particles lose so much kinetic energy, এবার কাইনেটিক এনার্জি কমে গেল, that they slow down, move closer, মানে এবার কাছাকাছি চলে আসবে। আগে
মনে করো মলিকিউল গুলো খুব দূরে দূরে ছিল, ফাস্ট মুভিং মলিকিউল গুলো, যখনই কুল করলা ওদের কাইনেটিক এনার্জি স্লো হয়ে গেল, এবার ওরা কাছাকাছি চলে আসবে। কাইনেটিক এনার্জি স্লো হয়ে গেলেই ওরা আবার ওই ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য আবার ধরে ফেলবে নিজেদেরকে, তখনই ওটা গ্যাসিয়াস থেকে লিকুইড হয়ে যাবে। Start together until they start being attracted to each other and form a liquid. হলো। এবার চলে আসি আরেক লাস্ট রিভার্স প্রসেসে। তাহলে কনডেনসেশন হয়ে গেল, এবার লিকুইড থেকে আবার সলিড হওয়াকে বলা হয় ফ্রিজিং। লিকুইড থেকে সলিড হওয়াকে বলা হয় ফ্রিজিং। এখানেও তোমাকে হিট মাইনাস করতে হবে। ধরো না তোমার কাছে জল আছে, তুমি জল থেকে সলিড আইস কি করে বানাবা? ফ্রিজিং করে। ফ্রিজারের মধ্যে টেম্পারেচার লো করে তুমি ওটাকে ফ্রিজিং করে আইস বানাবা। তাহলে দেখো, the process of changing a liquid into a solid by cooling is called freezing. ফ্রিজিং এর আরেকটা নাম কিন্তু সলিডিফিকেশন, যেহেতু এখানে সলিড হয়ে যাচ্ছে। ফ্রিজিং হচ্ছে তোমার হচ্ছে মেল্টিং এর রিভার্স। ফ্রিজিং হচ্ছে মেল্টিং এর রিভার্স প্রসেস, এই তো। সলিড থেকে লিকুইড হওয়াকে মেল্টিং, আর লিকুইড থেকে সলিড হওয়াকে ফ্রিজিং, মানে উল্টা প্রসেস। এগুলো ছোট ছোট জিনিস। তারপরে চলে আসো ফ্রিজিং পয়েন্ট। ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার আইস হয়ে যায়। তাড়াতাড়ি রওনা দিবা। ফর এক্সাম্পল, স্যার ছটা পনেরোর মধ্যে। মোর মা ফোন করেছিল। এটা এখান থেকে এতটা মার্ক করো। তো পিছনে জায়গা আছে, ব্যাগ উঠাও তো। ব্যাগ উঠাও। ব্যাগ উঠাও নাও। ছাও। এই বলতে বসো। হ্যাঁ, পিছনে যাও। ঠিক আছে। আচ্ছা, এবার ইমাজিন করো, এদিকে দেখো। ইমাজিন করো এটা হচ্ছে একটা বিকারের মধ্যে রাখা লিকুইডের মলিকিউলস। ইমাজিন করো এটা লিকুইডের বিকারের মধ্যে রাখা লিকুইডের মলিকিউলস। এবার তুমি এটাকে টেম্পারেচারটাকে কমিয়ে দিচ্ছ। তাহলে টেম্পারেচার কমালে কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে? বাড়বে, বলো না? হিট দিলে বাড়বে, কুল করলে কাইনেটিক এনার্জি কমে যাবে। এবার কমলে মলিকিউল গুলো, এইদিকে দেখো, মলিকিউল গুলো তখন কাছাকাছি আসতে শুরু করবে। আগে মলিকিউল গুলো দূরে দূরে ছিল, এখন মলিকিউল গুলো কাছে কাছে চলে আসবে। এই যে দেখো, মলিকিউল গুলো কাছে কাছে চলে, কারণ ওগুলো অত মুভ করছে না তো, সেই জন্য ওরা একটা জায়গাতে আসতে শুরু করবে। যখনই কাছে চলে আসবে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা এত স্ট্রং হয়ে যাবে যে ওটা একটা সলিড হয়ে যাবে, সলিড আইস হয়ে যাবে। এটা হচ্ছে এখান থেকে যে when a liquid is cooled by lowering its temperature, its particle loses energy due to which they move slowly. If the liquid is cooled enough, its each particle stop moving and vibrate about a fixed position. আমরা জানি সলিডের পার্টিকেল গুলো একটা পজিশনে থেকে ভাইব্রেট করে শুধু। At this stage liquid freezes and becomes a solid. এই যে সাইন্স গুলো, কাইনেটিক এনার্জির সাইন্স গুলো, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবাই বলে দিতে পারবে হোয়াট ইজ বয়লিং, হোয়াট ইজ ফ্রিজিং, হোয়াট ইজ কন্ডেনসেশন, কিন্তু এই যে কাইনেটিক এনার্জি দিয়ে যে এক্সপ্লেনেশনটা, এইটাই পরীক্ষায় জিজ্ঞাসা করবে। যে টেম্পারেচার কুল করার সময় কেন গ্যাস থেকে লিকুইড হয়ে যাচ্ছে, কেন টেম্পারেচার বাড়ানোর সময় কেন লিকুইড থেকে গ্যাস হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি বাড়া কমা, এই কোয়েশ্চেনটা আসল পিছনের সায়েন্সটা কিন্তু জিজ্ঞাসা করবে। এইবার যেটাতে আসবো এটা একটু দেখে নাও।
তাহলে সলিড থেকে লিকুইড হওয়া কে বলা হয় মেল্টিং, হিট দিতে হবে। লিকুইড থেকে গ্যাস হওয়াকে বলা হয় বয়েলিং, হিট দিতে হবে। গ্যাস থেকে লিকুইড হওয়াকে বলা হয় কনডেনসেশন, এটাকে কুল করতে হবে, মানে হিট বের করে নিতে হবে। আবার লিকুইড থেকে সলিড হওয়াকে বলা হয় ফ্রিজিং, এটাকেও কুল করতে হবে। আর একটু পরে আমি আর একটা জিনিস বলবো, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সলিড আছে যেটা লিকুইডে কনভার্ট না হয়ে ডাইরেক্ট গ্যাস হয়ে যায় হিট দিলে, ওটাকে বলা হয় সাবলিমেশন। যেমন ন্যাপথলিন, সাবলিমেশন, এটাতে তোমাকে হিট দিতে হবে। আবার গ্যাসিয়াস ন্যাপথলিনকে যদি আবার কুল করো, ওটা আবার সলিড ন্যাপথলিন হয়ে যাবে, ওটাকে বলা হয় ডিপোজিশন। ওটাকে বলা হয় ডিপোজিশন, এটাতেও কুল করতে হবে। না, লিকুইড হয় না। ন্যাপথলিন, ক্যাম্ফর, ক্যাম্ফর মানে কি কর্পূর, হ্যাঁ এগুলা সলিড, এগুলাকে হিট দিলে এগুলা লিকুইড না হয় ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হচ্ছে কম্পিউটার যদি আমরা একটা মানে কন্টেনারের মধ্যে আগুন তাহলে ওটা হয়, ডাইরেক্ট কম্পিউটার আগুন দিলে ওটা আগুন দিয়ে না। হ্যাঁ ওটা তো আগুন ধরে যায়, মানে ধরে নাও এমনি কর্পূর যদি রেখে দাও, কয়েকদিন পরে দেখবে কর্পূরটা নাই, হাওয়া, কিন্তু ওখানে তুমি কোনো স্পট পাবা না, মানে ওটা যে লিকুইডে কনভার্ট হয়েছে ওরকম কোনো স্পট পাবা না, ওটা ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। তো হিটটা কোথা থেকে পেলো, যদি গরম না করি হিটটা কোথা থেকে পেলো স্যার? ওটা অ্যাটমসফিয়ারের হিটেই ওটা হয়ে যায়। তোমাদের বইতে ডিপোজিশন লেখা নেই, তোমাদের বইতে এটাও কম সাবলিমেশনই লেখা আছে, কিন্তু ওটা ভুল। সাবলিমেশনের অপোজিট হচ্ছে ডিপোজিশন বলে অ্যাকচুয়ালি, কিন্তু এখন এক্সামে কিভাবে দেয় সেটা দেখো। যদি সাবলিমেশন লেখা থাকে তাহলে সাবলিমেশনই করতে হবে, দুটাই। এবার যেটা ঝামেলার জিনিস সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। তোমার কাছে ল্যাটেন্ট হিটের কনসেপ্টটা কিন্তু অনেকেই প্রত্যেকবার বোঝে না। তোমার কাছে একটা আইসের কিউব আছে, একটা বিকারের মধ্যে রেখেছো সাপোজ, এমনি রুম টেম্পারেচারে রাখা। কিছুক্ষণ পরে আইসটা মেল্ট হয়ে ওয়াটার হয়ে যাবে। এবার তুমি যদি ইনিশিয়ালি, মন দিয়ে শোনো, তুমি যদি শুরুতে একটা থার্মোমিটার লাগিয়ে আইসের টেম্পারেচারটা দেখো, আইসের টেম্পারেচারটা থাকবে ধরো -4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও 0 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখলাম, আচ্ছা -4ই ধরে রাখি, -4 ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে এই আইসটা তোমার অ্যাটমসফিয়ার থেকে হিট নিবে, থাকি না, হিট নিবে, নিতে নিতে -4 থেকে ওটা কত ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চলে আসবে। এবার একটু আগে আমরা বললাম 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আইসের মেল্টিং পয়েন্ট, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট। 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আইসের মেল্টিং পয়েন্ট। এবার মেল্টিং পয়েন্টে পৌঁছানোর সময় আইসটা ধীরে ধীরে মেল্ট হতে হতে ওয়াটার হয়ে গেল। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের আইস যখন হিট নিচ্ছে, যখন ওয়াটার হয়ে যাচ্ছে, হিট নিলে টেম্পারেচার ইনক্রিজ হওয়ার কথা, 0 থেকে বাড়ার কথা, হ্যাঁ কি না, লজিকে কি বলে? কিন্তু তুমি একটা থার্মোমিটার দিয়ে দেখবা যে এই ওয়াটারের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাহলে যেই হিট দেওয়াতে, যেই পরিমাণ হিট দেওয়াতে একটা সাবস্টেন্সের শুধুমাত্র কি চেঞ্জ হলো, স্টেট চেঞ্জ হলো, কিন্তু কি চেঞ্জ হলো না, টেম্পারেচার চেঞ্জ হলো না, সেই হিটটাকে ল্যাটেন্ট হিট বলে। ল্যাটেন্ট is that amount of heat which changes the state without changing the temperature. বুঝলা কথাটা? আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো নাও তোমার কাছে একটা 1 বিকার ওয়াটার আছে, এই ওয়াটারটাকে তুমি হিট দিচ্ছ, হিট করতে করতে ওটা ওর বয়লিং পয়েন্টে পৌঁছালো। বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে বয়লিং পয়েন্টে এখন থার্মোমিটার ডুবিয়ে দেখবা যে এই ওয়াটারের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আছে লিকুইড স্টেটে। ঠিক। এবার বয়লিং পয়েন্ট এখন তার মানে কি এখন বয়েল হতে শুরু করবে, স্টিম হতে শুরু করবে এগুলো। কোনোভাবে যদি একটা কন্টেনারে বা কিছুতে এই স্টিমটাকে কালেক্ট করা যায়, এই মনে করো এখানে স্টিম আছে, আর একটা থার্মোমিটার ঢুকিয়ে যদি তুমি এই স্টিমের টেম্পারেচারও মেজার করো, দেখবা স্টিমেরও টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসই আছে। তাহলে এখান থেকে হিট নিচ্ছে, এই যে নিচের থেকে এই বার্নার থেকে হিট নিল, তাহলে হিট নিলে অ্যাকচুয়ালি কি 100-এর থেকে টেম্পারেচারটা বাড়ার কথা, কিন্তু বাড়লো না। কিন্তু লিকুইড থেকে কি হয়ে গেল, গ্যাস। তার মানে স্টেটটা চেঞ্জ হলো কিন্তু টেম্পারেচারটা সেম থাকলো। যেই পরিমাণ হিট দেওয়াতে এটা হয় সেই হিটটাকে ল্যাটেন্ট হিট বলে। বুঝলা কথাটা? এটা না বুঝলে কিন্তু ঝামেলা আছে। এবার ল্যাটেন্ট হিট, টেম্পারেচার তো সেলসিয়াস কেলভিনে করা হয়, কিন্তু হিটের তোমার ইউনিট হচ্ছে জুল, হিটের ইউনিট হচ্ছে জুল। তো দেখে নি কনসেপ্টটা বোঝো। ল্যাটেন্ট হিট, এখানে একটু কারেকশন করতে হবে, যে দা হিট এনার্জি হুইচ হ্যাজ টু বি সাপ্লাইড টু চেঞ্জ দ্য স্টেট অফ এ সাবস্টেন্স। তারপরে সাবস্টেন্সের পরে একটা আপওয়ার্ড অ্যারো দিয়ে বা স্টার দিয়ে কোথাও লেখো উইদাউট চেঞ্জিং টেম্পারেচার। এখানে অ্যাড করতে হবে উইদাউট চেঞ্জিং টেম্পারেচার ইজ কল্ড ল্যাটেন্ট হিট। তো ল্যাটেন্ট হিট ডাজ নট রেইজ অর ইনক্রিজ দ্য টেম্পারেচার, কিন্তু স্টেটটাকে চেঞ্জ করে দেয়। এই দুটা লাইন একটু আন্ডারলাইন করে রাখো। এবার স্যার এই ল্যাটেন্ট হিটের সায়েন্সটা কি, ল্যাটেন্ট হিটের সায়েন্সটা কি? সায়েন্সটা এইভাবে বোঝো জিনিসটা। সাপোজ তোমার কাছে লিকুইড আছে একটা, মনে করো ওয়াটার আছে, লিকুইড স্টেট। এবার এগুলো মনে করো লিকুইডের মলিকিউল, এগুলো মনে করো লিকুইডের মলিকিউল, লিকুইড কথাটা এখান থেকে সরিয়ে দিই। এগুলো মনে করো লিকুইডের মলিকিউল। তুমি হিট দিচ্ছ, তুমি ল্যাটেন্ট হিট দিচ্ছ, এল এইচ লিখে দিলাম ল্যাটেন্ট হিট। এই হিট এনার্জিটা দেওয়াতে ওদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক করার জন্য এনাফ। কি বললাম? ওদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক করার জন্য এনাফ, মানে মলিকিউল গুলো দূরে দূরে সরে যাবে, মলিকিউল গুলো দূরে দূরে সরে যাবে। কিন্তু আসল যে ব্যাপারটা, কাইনেটিক এনার্জি বাড়ায় না। কি বাড়ায় না বললাম? কাইনেটিক এনার্জি বাড়ায় না। ল্যাটেন্ট হিট ব্রেকস force of attraction but does not increase কাইনেটিক এনার্জি। আর যেহেতু কাইনেটিক এনার্জি বাড়ছে না, তাই টেম্পারেচারও বাড়ে না। The latent heat which we supply is used up in overcoming the force of attraction between the particles of a substance which is enough to change the state, কিন্তু কি ইনক্রিজ করে না, does not increase the kinetic energy of the particles। সেই জন্য টেম্পারেচারটা একই থাকে। দ্যাটস ওয়াই টেম্পারেচার অফ এ সাবস্টেন্স ডাজ নট রেইজ ডিউরিং দ্য চেঞ্জ অফ স্টেট। এটা একবারে বলে দেওয়াতে কি বুঝলা, নাকি আবার বলতে হবে? যার বলতে হবে কোনো ব্যাপার না, বলো, আমি আবার বলবো, ঠিক আছে? তো লিকুইড হিসাব মতো, যে লিকুইডটার মধ্যে যে পার্টিকেল গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে, আমি ল্যাটেন্ট হিট দিলাম, ল্যাটেন্ট হিট দিয়ে আমি ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করে দিলাম। ধরে নাও ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে গেল, ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে গেল। তাহলে কি তোমার এবার মলিকুল গুলো দূরে দূরে সরে গেল।
তার জন্য স্টেটটা চেঞ্জ হয়ে গেল, লিকুইড থেকে গ্যাস, গ্যাস হয়ে গেল, ঠিক আছে, কিন্তু অতটাও হিট এনার্জি এটা দিলাম না যে ওর কাইনেটিক এনার্জিটা খুব বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে তুমি হিসাব মানে ভাবো যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু টেম্পারেচার। কাইনেটিক এনার্জি বাড়লে টেম্পারেচার বাড়বে, কাইনেটিক এনার্জি একই থাকলে টেম্পারেচারও একই থাকবে। ভাবে জিনিসটাকে ভাবো যে the latent heat does not increase the kinetic energy of the particle of the substance, and since there is no increase in kinetic energy of the particle, the temperature of the substance does not rise during the change of state। ঠিক আছে, এটা এইভাবেই মনে রাখতে হবে যে ল্যাটেন্ট হিট ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক করে, কিন্তু কাইনেটিক এনার্জি বাড়ায় না, তাই টেম্পারেচারও বাড়ে না, ব্যাস। এবার যদি আমি লিকুইড থেকে, যদি কোনো ল্যাটেন্ট হিটের জন্য লিকুইড থেকে গ্যাস হয়, তাহলে ভাববা ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আর যদি গ্যাস থেকে, সরি ভুল বললাম, যদি ল্যাটেন্ট হিটের জন্য সলিড থেকে লিকুইড হয়, তাহলে ভাববা লিকুইড অফ ফিউশন। আর লিকুইড থেকে যখন গ্যাস হয়, তখন ভাববা ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, সলিড থেকে লিকুইড হলো চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ হলো না, আবার সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আর লিকুইড থেকে গ্যাস হলো, তাহলে ভাববা যে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলো না। তাহলে প্রথমে দেখে নিই যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে সলিড টু লিকুইড চেঞ্জ। 1 নাম্বার, তোমার কাছে একটা একটা বিকারে আইস আছে, তুমি একটা থার্মোমিটার ডুবালা, থার্মোমিটার ডুবিয়ে রেখেছো মনে করো, থার্মোমিটার ডুবিয়ে রেখেছো, ইনিশিয়ালি টেম্পারেচার সাপোজ -4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। বেশি স্পিডে বলছি না, মন দিয়ে শোনো। তোমার কাছে একটা বিকারে আইস ছিল, তুমি থার্মোমিটারে ওটা চেক করলা, ওটা টেম্পারেচার ছিল -4 ডিগ্রি সেলসিয়াস। এবার নিচ থেকে একটা বার্নার দিয়ে তুমি ওটাকে হালকা হালকা করে হিট দিচ্ছ, বেশি না, অল্প অল্প করে, মানে ইয়েটা খুব কম রাখতে হবে, হিটটা খুব কম রাখতে হবে। এবার তুমি দেখছো যে এখান থেকে যখন হিট সাপ্লাই হচ্ছে, তখন টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে, টেম্পারেচার 4 থেকে মোটামুটি 0 ডিগ্রি অবধি পৌঁছালো। 0 ডিগ্রি অবধি পৌঁছানোর পরে তুমি দেখলা যে আইস মেল্ট হতে শুরু করেছে। এবার যখনই আইস মেল্ট হতে শুরু করে, সবগুলা আইস যখন মেল্ট হয়ে গেল, কি বললাম, মেল্ট শুরু হয়ে আইস মেল্ট হওয়া শেষ, তখনই তুমি এই বার্নারটা বন্ধ করে দাও। তুমি দেখবা যে আইস মেল্ট হওয়ার পরে যে ওয়াটারটা হলো, ওয়াটারের টেম্পারেচারও 0 ডিগ্রি আছে। তাহলে যে তুমি হিটটা দিলা, সেটা ছিল ল্যাটেন্ট হিট। তাহলে ল্যাটেন্ট হিটটা দেওয়াতে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে সলিড থেকে লিকুইড হয়ে গেল, কিন্তু কাইনেটিক এনার্জি না বাড়ার জন্য টেম্পারেচার একই থাকলো। ঠিক আছে তো, এইটা ভালো করে কিন্তু পড়বা, যে এই এই এক্সপেরিমেন্টটা একটু পড়ো, এগুলা কেস স্টাডি হিসেবে দেয়। তাহলে যে হিটটা দেওয়ার জন্য আমার সলিড থেকে লিকুইড হয়, সেই হিটটা, ল্যাটেন্ট হিটটাকে বলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। The heat which is going into ice but not increasing its temperature is the energy required to change the state of ice from the solid to liquid. This is known as the latent heat of fusion of ice. এবার আমি হিটের ইউনিট কি বললাম বলো তো, হিটের ইউনিট কি বললাম, জুলস, জুলস। এবার এই জায়গাটা মন দিয়ে শুনবা, ধরে নাও তোমার কাছে 1 কেজি আইস আছে, তোমার কাছে 1 কেজি আইস আছে, কত ডিগ্রি সেলসিয়াসের, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের। আমার এইখানটাতে দেখো, তোমার কাছে 1 কেজি আইস আছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার তুমি যদি এই 1 কেজি আইসকে, 0 ডিগ্রির 1 কেজি আইসকে যদি তুমি 3.34 × 10⁵ জুল হিট দাও, তাহলে ওটা
0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওয়াটারে কনভার্ট হবে। তাহলে ল্যাটেন্ট হিট অফ ফিউশনের ইউনিট হচ্ছে জুল পার কেজি। কয় পার কেজি মানে কয় কেজি? 1 কেজি। এটাকে সবসময় 1 কেজি দিয়ে মেজার করতে হয়, বুঝলা? যে আহ, তার মানে 1 কেজির বরফকে, 0 ডিগ্রি সেলসিয়াসের আইসকে 1 কেজির 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট করতে হলে তোমাকে 3.34 ইন্টু 10⁵ জুল হিট এনার্জি দিতে হবে। কথাটা বুঝলা? এবার একটা তোমাদেরকে প্রবলেম দিচ্ছি, জিনিসটা না বুঝলে এবার ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ তোমার কাছে 5 কেজির একটা লিকুইড আছে। 5 কেজির একটা লিকুইড না, এটা যেহেতু ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আমি সলিড দিয়ে দিচ্ছি। তোমার কাছে 5 কেজি সলিড আছে। এই সলিডের আহ মনে করো মেল্টিং পয়েন্ট, এই সলিডের মেল্টিং পয়েন্ট মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এবার যদি তুমি এটাকে, সে আমি বললাম 10.525 জুল হিট দাও, তাহলে ওটা 5 কেজির লিকুইডে কনভার্ট হবে, আর টেম্পারেচারটা একই থাকবে। বুঝলা? প্রবলেমটা বুঝলা? কে বুঝলা না বলো? তোমার কাছে 5 কেজি সলিড আছে, যেটাকে তুমি মেল্টিং পয়েন্ট অব্দি নিয়ে গেলা, তাহলে এখনো টেম্পারেচার আছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি ওটাকে 10.525 জুল হিট দিলা, দেওয়াতে ওটা 5 কেজির লিকুইড হয়ে গেল। মানে কি চেঞ্জ হলো? স্টেট চেঞ্জ হলো, কিন্তু টেম্পারেচারটা 10 ডিগ্রি আছে, মানে টেম্পারেচারটা চেঞ্জ হলো না। তাহলে এটা অনেক, এই হিটটা ল্যাটেন্ট হিটের মতো। কিন্তু এবার তোমাকে বললো ক্যালকুলেট দ্য ল্যাটেন্ট হিট। এবার ল্যাটেন্ট হিটের ফর্মুলা কি? জুল পার কেজি। এখানে পার কেজি মানে কি? 1 কেজি। কিন্তু তোমার কাছে দেওয়া আছে কত কেজি? 5 কেজি। তো কিন্তু তোমাকে বের করতে হবে 1 কেজিটা। তাহলে 5 কেজির ল্যাটেন্ট হিট যদি এটা হয়, তাহলে 1 কেজির ল্যাটেন্ট হিট কত হবে? 10.525 ডিভাইড করবো, হ্যাঁ কি না, বাই 5 জুল পার কেজি। তাহলে হয়ে গেল 2.105 জুল পার কেজি। তাহলে এইটা কিন্তু তোমার অ্যাকচুয়াল ল্যাটেন্ট হিট ছিল না, কারণ এটার ভ্যালুটা দেওয়া ছিল 5 কেজিতে, কিন্তু তোমাকে বের করতে হবে 1 কেজিতে। এবার বুঝলা জিনিসটা, কনসেপ্টটা একটু ক্লিয়ার হলো? তাহলে ল্যাটেন্ট হিটের ইউনিট হচ্ছে জুল পার কেজি, মানে পার কেজি মানে 1 কেজি। তাহলে যখনই তোমাকে বলবে যে আইসের ল্যাটেন্ট হিট অফ ফিউশন, মানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে কি? যে সলিড থেকে লিকুইড হওয়া। ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে সলিড থেকে লিকুইড হওয়া। তো তোমাকে বললো যে আইসের ল্যাটেন্ট হিট অফ ফিউশন 3.35 ইন্টু 10⁵ জুল পার কেজি। 3.35 ইন্টু 10⁵ জুল পার কেজি, এটার মানে কি জিজ্ঞাসা করলো। এই কোশ্চেনটা খুবই দেয়। What do you mean by this statement that the latent heat of fusion of ice is 3.3534 into 10⁵ joule per kg? The meaning is that 1 kg of it needs 3.34 into 10⁵ joule of heat to melt 1 kg of ice into 1 kg of water without changing the temperature. এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এই যে কোথায় যেন লেখা আছে এটা, এই তো এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই যে দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইজ 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজি, মানে কি? এই যে দেখো লেখা আছে, আগে আমার এইদিকে দেখো। বাই সেইং দ্যাট দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস is 3.34 into 10⁵ joule per kilogram, we mean that 3.34 into 10⁵ joule of heat is required to change 1 kilogram of ice
at its melting point of 0 degree into water at the same temperature. তার মানে this means that 1 kilogram of ice at 0 degree Celsius has 3.34 into 10 to the power 5 joule of less heat than 1 kilogram of water at the same temperature of 0 degree. এই লাস্টের লাইনটার মানেটাও আমি বলে দিচ্ছি, আগে ওপরের লাইনটার মানেটা বুঝলা কিনা আগে ওটা বলো। যে ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস এত মানে কি, 1 কেজি রাইসকে 1 কেজির ওয়াটারে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেখে স্টেটটাকে চেঞ্জ করতে তোমার 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল হিট লাগবে। তো তোমার কাছে এখন মনে করো 1 কেজি ওয়াটার, 1 কেজি আইস আছে, 1 কেজি আইস আছে যার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তুমি ল্যাটেন্ট হিট দিয়ে 1 কেজির ওয়াটারে কনভার্ট করলা, যেটার টেম্পারেচারও আছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 1 কেজি আইস আর এই 1 কেজি ওয়াটারের মধ্যে কিসের তাহলে ডিফারেন্স হলো? ওদের মধ্যে স্টেটটা বাদ দিয়ে কিসের ডিফারেন্স হলো? আমি বলতে পারি যে 1 কেজি ওয়াটারের মধ্যে এখন এক্সট্রা ল্যাটেন্ট হিট ঢুকে গেল। এবার 1 কেজি ওয়াটারের, 1 কেজি আইসের ল্যাটেন্ট হিট কত? 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তার মানে আমি বলতে পারি যে এতটা হিট এখন এই 1 কেজি ওয়াটারের মধ্যে ঢুকে আছে। বুঝলা? তার মানে ডিফারেন্সটা কি, যে 1 কেজি আইসের মধ্যে 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল হিট কম ছিল, আর 1 কেজি ওয়াটারের মধ্যে 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল হিট এখন বেশি আছে। বুঝলা কথাটা? লাস্টের লাইনটার মানেটা এটাই, যে দিস মিনস দ্যাট 1 কিলোগ্রাম অফ আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 কিলোগ্রাম অফ ওয়াটার অ্যাট দ্য সেম টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, কার মধ্যে কম হিট আছে এবার বলো? 1 কিলোগ্রাম আইসের মধ্যে না 1 কিলোগ্রাম ওয়াটারের মধ্যে, কার মধ্যে লেস হিট আছে? তাই সেন্টেন্সটা পড়ো, this means that 1 kilogram of ice at 0 degree Celsius has 3.34 into 10 to the power 5 joule of less heat than 1 kilogram of water at the same temperature. ওয়াটারের মধ্যে ওই হিটটা ঢুকে গেল, তাহলে আইসের মধ্যে কম, ওর মধ্যে বেশি হিট আছে টেম্পারেচারে। আর এই লাইনটা খুব আসে কিন্তু, যে হোয়াট ডু ইউ মিন বাই দা, কি বলে, যে latent heat of fusion of ice at 0 degree Celsius is 3.34 into 10 to the power 5 joule per kg. এই যে by saying that, এইখান থেকে লিখতে হবে অ্যান্সারটা। it means or we mean that এখান থেকে 3.34 into 10 to the power 5 joule of heat is required to 1 kilogram of ice at its melting point of 0 degree into water at the same temperature. বা নিজের মতো করে বানিয়েও লিখতে পারো, একদম হুবহু এই লাইনটাই লিখতে হবে সেটা না। মোট কথা তোমাকে বোঝাতে হবে যে ল্যাটেন্ট হিটে এইটার ভ্যালুটা মানে এই পরিমাণ হিট দিলে 1 কেজি রাইস 1 কেজি ওয়াটারে কনভার্ট হয়, টেম্পারেচার একই থাকে, ব্যাস। এইটা নিজের মতো করে বানাই লিখতে হবে। তো এবার কথাটা হচ্ছে যে স্যার, 0 ডিগ্রির ওয়াটারকে ধরে রাখলে আহ বেশি মানে সেন্সেশন তোমার ফিল হবে, নাকি 0 ডিগ্রির আইসকে ধরে রাখলে বেশি মানে সেন্সেশন ফিল হবে? এই ছবিটা, এই কোশ্চেনটা খুব আসে, যে when we hold a piece of ice in our hand it feels very cold, এতটা কোল্ড যে হাত অনেক সময় নাম্ব হয়ে যায়, অবশ হয়ে যায়। কিন্তু তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটারের মধ্যে হাত ঢুকিয়ে রাখো, অতটাও হবে না, হবে কিন্তু আইসের মতো অতটা হবে না। এবার আইসের মধ্যে ল্যাটেন্ট হিট কম আছে, 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল লেস হিট আইসের মধ্যে আছে। তাহলে তুমি যখন হাত দিয়ে আইসটাকে ধরছো, তোমার হাতেরও তো একটা হিট আছে, হ্যাঁ কি না? তোমার হাতের পামেরও তো একটা হিট আছে, আমাদের বডি হিট। তো তোমার আইসটা কি করবে, তোমার হাত থেকে ল্যাটেন্ট হিট নিয়ে নিয়ে নেবে, নিয়ে আইসটা ধীরে ধীরে কি হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে।
আর যেহেতু তোমার হাত থেকে টেম্পারেচার নিয়ে নিচ্ছে, সরি হিট নিয়ে নিচ্ছে, সেই জন্য তোমার ওই নামনেসটা ফিল হচ্ছে। কিন্তু এই 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারের মধ্যে হাত ঢুকিয়ে রাখলে কেন অতটা ফিল হয় না? কারণ ওর মধ্যে আগের থেকেই এক্সট্রা ল্যাটেন্ট হিট তো আছেই, সেই জন্য ওর অতটা হিট নিবে না তোমার হাত থেকে। বুঝতে পারলা কি কথাটা? এই যে, দ্য পিস অফ আইস হেল্ড ইন আওয়ার হ্যান্ড স্টার্টস মেল্টিং স্লোলি, দিস আইস টেক্স দ্য ল্যাটেন্ট হিট ফ্রম আওয়ার হ্যান্ড লুজেস হিট টু আইস অ্যান্ড হেন্স উই ফিল ইট টু বি কোল্ড। এই কোয়েশ্চেন, এই অ্যাডিশনাল কোয়েশ্চেন গুলো আসে। এবার তোমাকে এই ল্যাটেন্ট হিট অফ ফিউশন আইস ভাইস এরকম ভাবে মানে হাতের এইটা না দিয়ে অন্য কিছু একটা দিয়ে দিল। হোয়াই আইস ইজ এ গুড ফ্রিজিং প্রিজারভেটিভ দেন ওয়াটার, বললো যে আইসের মধ্যে তুমি বললো যে তো একটা কেস স্টাডি দিয়ে দিল যে তোমাদের বাড়িতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, এবার তোমাদের বাড়িতে গেস্ট এসছে, এবার তোমাদের বাড়িতে কিছু কোল্ড ড্রিঙ্কস এর বটল আছে, কিন্তু তোমাদের ফ্রিজারটা হয়তো খারাপ হয়ে গেছে। তো তোমার গার্জেন তোমাকে বললো যে যে বাজার থেকে আহ ঠান্ডা কিছু মানে আইস বা জল নিয়ে আয়, বরফ নিয়ে আয়। তো 0 ডিগ্রির আইস কেন তুমি নিয়ে আসবা, 0 ডিগ্রির ওয়াটার, 1 বালতি ঠান্ডা জল কেন নিয়ে আসবা না? এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, তখন কি করবা, পারবা এই কোশ্চেনটার অ্যান্সার? বিকজ আইস হ্যাজ লেস latent heat, 3.34 into 10 to the power 5 joules. So it will act as a good cooling agent than water, because water already has extra latent heat in it. So it will not cool the cold drinks as much as the ice will do. এরকম একটু বানিয়ে লিখতে হবে আসল জিনিসটা। বুঝতে পারলা তো? কোনো কোনো কোয়েশ্চেন এরকম ট্রিকি থাকবে যেগুলোর অ্যান্সার বই থেকে না, এগুলো ওগুলো কোয়েশ্চেন দেয় যে তুমি ল্যাটেন্ট হিট কনসেপ্টটা কত ভালো বুঝেছো, ওগুলো বইতে পাবা না, তোমাকে নিজেই বানিয়ে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসো এইখানে একটা ইয়ে আছে, মানে একটা বেশ ভালো কনসেপ্ট আছে এই যে লাস্টের প্যারাগ্রাফটাতে। আইসের মেল্টিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আবার ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কেমন করে সম্ভব? কিছুই না, এটা ল্যাটেন্ট হিটের গল্প। টেম্পারেচার সেম থাকছে, খালি হিটটাকে বের করে নেওয়া বা হিটটাকে দেওয়া। হিটটা দিলে আইস থেকে ওয়াটার হয়ে গেল, কিন্তু টেম্পারেচার একই থাকলো। আবার হিটটা নিয়ে নিলে তোমার ওয়াটার থেকে আইস হয়ে গেল, কিন্তু টেম্পারেচারটা জিরোই থাকে। সেই জন্য, আর এটা ওয়াটারের ক্ষেত্রে একটু স্পেশাল কেস, যে ওয়াটারেরই এই ব্যাপারটা লক্ষ্য করা যায় যে এর ফ্রিজিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট দুটাই সেম। এবার চলে আসো ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এই সেম কনসেপ্টই এখন, কিন্তু খালি এটা লিকুইড থেকে গ্যাস। তো তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে একটা বিকারে ওয়াটার আছে, এবার তুমি এটাকে হিট দেওয়া শুরু করলা, একটা বার্নার দিয়ে হিট দেওয়া শুরু করলা। এবার যখন বয়েলিং পয়েন্টে পৌঁছালো, ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি থার্মোমিটারে দেখলা যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অব্দি রিচ করে গেছে। যখনই রিচ করে গেছে, তুমি দেখলা যে ওয়াটারটা তোমার বয়েল হয়ে স্টিম হতে শুরু করেছে। এবার তুমি যদি এই স্টিমের টেম্পারেচারটা মেজার করো, দেখবা যে স্টিমেরও টেম্পারেচার 100 ডিগ্রি আছে। তার মানে এখান থেকে যেইটা হিটটা দিলাম, ওই হিটটা ছিল ল্যাটেন্ট হিট। তো ল্যাটেন্ট হিট ছিল, যেটা স্টেটটাকে চেঞ্জ করে দিল, লিকুইড থেকে গ্যাস করে দিল, কিন্তু টেম্পারেচারটাকে একই রাখলো। এবার
তাহলে দেখো, ল্যাটেন্ট হিট অফ ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন আমরা তাহলে কি শিখলাম? এই যে the latent heat of vaporization of a liquid is the quantity of heat, মানে তত পরিমাণ হিট in joule required to convert 1 kilogram of liquid to vapor or gas without any change in temperature। এটা হচ্ছে ডেফিনেশন। হলো? আচ্ছা, এবার এদিকে দেখো, ওয়াটারের ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কত? 22.5 ইন্টু 10⁵ জুল পার কেজি। এই পার কেজিটা ঝামেলা করো না কিন্তু, পার কেজি মানে 1 কেজির ওয়াটারকে 1 কেজির স্টিমে কনভার্ট করতে হলে তোমাকে 22.5 ইন্টু 10⁵ জুল হিট দিতে হবে, তাতে করে টেম্পারেচারটা 100 তো 100ই থাকবে। এটা বানিয়ে লিখতে হবে যে করেই হোক। তাহলে তোমাদেরকে এবার একটা প্রবলেম দিচ্ছি। সাপোজ তোমাকে বললো যে এ লিকুইড পি, ঠিক আছে, এ লিকুইড পি অফ 10 কেজি, a liquid p of 10 kg converts into, আচ্ছা 10 কেজি, এই কথা বলছো কেন? 10 কেজি যার বয়লিং পয়েন্ট মনে করো আমি বললাম সে 78 ডিগ্রি সেলসিয়াস, converts into 10 kg of gas at the same temperature, মানে 78 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই থাকলো, তার জন্য তোমাকে হিট সাপ্লাই দিতে হলো সে 250.78 জুল। তাহলে ল্যাটেন্ট হিট বের করো। তাহলে এখানে মাসটা কততে দেওয়া আছে? 10 কেজি, কিন্তু ল্যাটেন্ট হিট মানে তো তোমাকে বের করতে হবে 1 কেজি। তাহলে তোমাকে 1 কেজি বের করতে হলে 250.78 কে 10 দিয়ে ডিভাইড করে দিলেই তুমি জুল পার কেজি পেয়ে যাবা। বুঝতে পারলে না বলো? আমি বলে দিচ্ছি, তোমার কাছে আছে 10 কেজির লিকুইড, 10 কেজির লিকুইডকে 10 কেজির গ্যাসে কনভার্ট করতে হলে টেম্পারেচার একই রেখে তোমাকে এতটা হিট দিতে হচ্ছে। তাহলে 10 কেজির জন্য এতটা হিট দিতে হলে 1 কেজির জন্য কতটা হিট দিতে হবে, বেশি না কম? কম। তাহলে কম হলে কি করতে হয়? ডিভাইড করতে হয়। তাহলে এই হিটটাকে 10 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে 10 দিয়ে ডিভাইড করে দিলে হয়ে যাবে মোটামুটি 25.078। তাহলেই তুমি ল্যাটেন্ট হিটটা পেয়ে গেলা জুল পার কেজি। বাড়লো কোথায়? আমি পয়েন্টটাকে সামনে নিয়ে আসলাম, আগে ছিল 250, এখন হয়ে গেল 25। বুঝলে না? ক্ষেত্র বুঝছো তো? বুঝলি? বলবো না কেন, বলো, এখানে তো বোঝার জন্যই আসছো। কোনটা বুঝতে পারলাম না? ডিভাইড করাটা বুঝতে পারলাম না, কেন ডিভাইড করলাম সেটা বুঝতে পারলাম না। কেন ডিভাইড করলাম? এই যে দেখো, আবার বলছি, মন দিয়ে শুনবা। তোমাকে বলে তোমার কাছে আছে 10 কেজির লিকুইড, সেটাকে গ্যাস করতে হলে তোমাকে এতটা হিট দিতে হচ্ছে 10 কেজিকে। কিন্তু আমরা ল্যাটেন্ট হিট কি 10 কেজিতে করি না 1 কেজিতে করি? 1 কেজি। তাহলে 10 কেজিকে করতে হলে যদি এতটা হিট দিতে হয়, তাহলে 1 কেজিকে হিট দিতে মানে করতে হলে তোমার কি এতটা এনার্জি লাগবে? কম লাগবে। আর কম লাগলে কি করতে হয়? ডিভাইড করতে হয়। সেই জন্যই আমরা এই এই হিটটাকে 10 দিয়ে ডিভাইড করলাম। এবার 10 তো একটা এমনি মানে 100 ফান্ডেডের মতো, তো পয়েন্টকে সামনে নিয়ে আসতে হয়, ওটা তো নর্মাল ডিভাইডেড যে প্রসেস সেটা।
তুমি যদি রাফে এমনি ডিভাইড করে নিতে চাও করে নিবা, কিন্তু এগুলো অঙ্ক পারতে হবে, এগুলো ল্যাটেন্ট হিটের একটা অঙ্ক দিবে কিন্তু। আচ্ছা, এবার তোমাকে বললাম যে এ সলিড অফ এ মাস ব্র্যাকেটে আননোন, মানে কত কেজি সলিড সেটা দেওয়া নেই, ঠিক আছে, রিকোয়ার্স আচ্ছা মাসটা দিয়ে দিই, আমি তোমাকে হিটটা বার করতে বলি। এ সলিড অফ 7 কেজি, এবার ল্যাটেন্ট হিট দেওয়া আছে সাপোজ 32.05 জুল পার কেজি, ল্যাটেন্ট হিট দেওয়া আছে 32.05 জুল পার কেজি, আর তোমার কাছে সলিড দেওয়া আছে 7 কেজি, তাহলে তোমাকে টোটাল কত হিট দিতে হবে? টোটাল কত হিট দিতে হবে? এই ম্যাথ গুলো দিবে কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছে, কন্টিনিউয়াস। এটা কে পারবা, কে পারবা না বলো, এই ম্যাথটা কে পারবা না? এ সলিড অফ 7 কেজি, তোমার কাছে 7 কেজির সলিড আছে, তোমাকে ল্যাটেন্ট হিট দেওয়া আছে, তাহলে 7 কেজির সলিড কে তোমার 7 কেজির লিকুইডে কনভার্ট করতে হলে টোটাল কত হিট দিতে হবে? কি করব, ডিভাইড না মাল্টিপ্লাই? ডিভাইড, আচ্ছা ঠিক আছে, ডিভাইড করব। এবার শোনো, কেউ কেউ বললো ডিভাইড, আমি ওদের ভুলটা ধরাই দিই। দেখো, ল্যাটেন্ট হিট দেওয়া আছে 32.05 জুল পার কেজি, পার কেজি মানে 1 কেজি, তাহলে 1 কেজি সলিড কে লিকুইড করতে হলে তোমাকে এতটা হিট দিতে হচ্ছে, 1 কেজি কে লিকুইড করতে হলে এতটা হিট, তাহলে 7 কেজি কে করতে হলে কম না বেশি? বেশি, তাহলে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 7 × 32.05 জুল, আবার পার কেজি লিখে দিও না, এটা তো আমি পার কেজি বের করছি না, পার কেজি দেওয়া আছে, 7 কেজি কে করতে হলে কতটা লাগবে টোটাল, তাহলে এইদিকে হয়ে গেল 5, এদিকে 3, 4, 22, তাহলে 224.35 জুল তোমাকে হিট দিতে হবে। কখনো মাল্টিপ্লাই করতে হচ্ছে, কখনো ডিভাইড করতে হচ্ছে, ব্যাপারটা বোঝো কিন্তু। কে বুঝতে পারলো না বলো, আবার বলে দিচ্ছি, তুমি একটু চিন্তা করলে পারবা, হ্যাঁ বলো। সেকেন্ড ডেটটা তো, তাহলে তোমাকে ল্যাটেন্ট হিট দেওয়া আছে, আর কতটা সলিড কে লিকুইড করতে হবে সেটা দেওয়া আছে 7 কেজি। প্রবলেম করো না, প্রবলেম হতেই পারে, আমি 10 বার জিজ্ঞাসা করলে আমি 10 বারই বুঝাবো, কেউ হাসবা না। ল্যাটেন্ট হিট তো পার কেজিতে হয়, মানে 1 কেজির হিসাবে হয়, তার মানে 1 কেজির সলিড কে 1 কেজির লিকুইডে কনভার্ট করতে হলে তোমাকে এতটা হিট দিতে হবে 1 কেজির সলিড, কিন্তু তোমাকে করতে হবে কত কেজি? 7 কেজি, তাহলে 1 কেজি কে করতে হলে যদি এত হিট দিতে হয়, তাহলে 7 কেজি কে করতে হলে বেশি দিতে হবে, বেশি বের করতে হলে আমরা কি করি, মাল্টিপ্লাই, কিন্তু সেজন্য দুটাকে মাল্টিপ্লাই করে নিলাম। পারবা এবার? তো এরকম তাহলে জিনিসটা কিসে দাঁড়ালো, তোমার এখানে মাস হতে পারে, তোমাকে ল্যাটেন্ট হিট বের করতে বলতে পারে, বা তোমাকে হচ্ছে টোটাল হিট বের করতে বলতে পারে, টোটাল হিট বের করতে বলতে পারে, যেমন আগেরটাতে ল্যাটেন্ট হিট বের করতে বলেছে, এটাতে টোটাল হিট বের করতে বলেছে, কোনোটাতে আবার মাস বের করতে বলতে পারে, যেমন হ্যাঁ। আরেকবার বলো এটা, তারপরে আমি ব্যবস্থা নিচ্ছি। আর একটা, এবার তোমাকে আমি বললাম যে টোটাল
টোটাল হিট দেওয়া হয়েছে 181 দাঁড়াও 108.9 জুল টোটাল হিট দেওয়া হয়েছে, ঠিক আছে। ল্যাটেন্ট হিট বললাম 9 জুল/কেজি। তাহলে কতখানি সলিড ছিল, টোটাল মাস কত ছিল, টোটাল মাস কত ছিল? টোটাল হিট দেওয়া হয়েছে 108.9, ল্যাটেন্ট হিট হচ্ছে 9। তাহলে কত কেজি মাসের, কত কেজির সলিড বা লিকুইড ছিল, ধরে নাও সলিড আমি বললাম, কত কেজির সলিড তোমাকে নিতে হয়েছে, এটার জন্য আবার ডিভাইড করবো। আমি বলে দিলাম লেট টোটাল মাস ইজ ইকুয়াল টু এক্স। চলো, লেট টোটাল মাস ছিল এক্স। তাহলে এক্স কেজি কে মেল্ট করতে হলে কতটা হিট দিতে হয়েছে? 108। তাহলে এক্স কেজি কে মেল্ট করতে হলে দেওয়া হয়েছে 108.9 জুল। তাহলে ল্যাটেন্ট হিট মানে কয় কেজি? 1 কেজি কে বের করতে হলে আমাকে কি করতে হবে? 108.9 ডিভাইডেড বাই এক্স জুল। তাহলে এটাই আমাদের ল্যাটেন্ট হিট, হ্যাঁ কি না? কিন্তু কোয়েশ্চেনে আবার ল্যাটেন্ট হিটের ভ্যালু দেওয়া আছে। তাহলে এইটাই মানে 9 জুল/কেজি, ইয়েস অর নো? অ্যাজ পার দ্য কোয়েশ্চেন 108.9 বাই এক্স ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নিতে পারবো, এক্সটা এইদিকে চলে যাবে, তাহলে এক্সটা আর 9টা এইদিকে চলে আসবে, তাহলে 108.9 ডিভাইডেড বাই 9। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 12.1। তাহলে 12.1 জুল/কেজি হলো তোমার, সরি, এটা তো মাস। 12.1 কেজি ছিল হচ্ছে তোমার ওই টোটাল সলিডটা। বলো। হ্যাঁ, দেখো, তোমার কাছে তোমার কাছে টোটাল হিট তুমি দিয়েছো, ধরে নাও তোমার কাছে এতটা আননোন কেজির সলিড আছে, ঠিক আছে। তুমি ওটাকে এক্স কেজির আছে, তো তুমি ওটাকে হিট দিয়ে এক্স কেজির লিকুইডে কনভার্ট করলা। আগে একটু ভাববা, পিকচারাইজ করবা জিনিসটাকে। তোমার কাছে এক্স কেজির সলিড আছে, আর তুমি ওটাকে এক্স কেজির লিকুইডে কনভার্ট করলা, তার জন্য তোমাকে টোটাল কত হিট দিতে হয়েছে? 108.9 জুল হিট দিতে হয়েছে। আর তোমাকে বলা আছে ল্যাটেন্ট হিট হচ্ছে 9 জুল/কেজি। তাহলে এখান থেকে তুমি আগে ল্যাটেন্ট হিট বের করো। এক্স কেজি কে এক্স কেজি কে আহ এক্স কেজির সলিড কে এক্স কেজির লিকুইডে কনভার্ট করতে হলে টোটাল এতটা হিট। তাহলে 1 কেজি কে করতে হলে কতটা হিট? 108.9 বাই এক্স। আর 1 কেজি মানেই তো কি? ল্যাটেন্ট হিট। তাহলে আমি বলতে পারি 108.9 বাই এক্স মানেই হলো 9। এখান থেকে এটা সলভ করে এক্স এর ভ্যালু বের করে নাও। 108 পয়েন্ট, সরি, 108.9 ডিভাইডেড বাই 9, দেখবা এটা আসবে 12.1। বুঝলা? যতবার প্রবলেম হয় ভাববা যে এখানে তুমি পার্সোনালি পড়ছো, যেরকম বাড়িতে একজন দুজনের ব্যাচ হয় ওরকম ভাবে ভাববা। আমার এখানে ওরকম ব্যাপার না যে অনেকজন আছে তাই আমি তাড়াতাড়ি শেষ করে দিব, যে আর বুঝলো বুঝলো, যে বুঝলো না বুঝলো না। যে বুঝবে না আমি তার জন্যই পড়াচ্ছি পার্সোনালি, নাহলে এটার মানেটা কি? স্কুলে আর এখানে তো একই ব্যাপার হয়ে গেল। একদম পার্সোনাল ইন্ডিভিজুয়াল ভাবে নিবা কিন্তু ব্যাপারটাকে, এখানে ওই জন্যই এটাকে বলে প্রাইভেট টিউশন। এরকম ম্যাথস কিন্তু দিবে, এক্সারসাইজেও এরকম ম্যাথস আছে। তো এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে এই কোয়েশ্চেন গুলোকে আছে যে if we put a little spirit at the back of our hand and wave it around, the spirit evaporates rapidly and our hand feels very cold, why? তুমি হাতের মধ্যে একটু স্পিরিট ধরে নাও, ওই যে আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, দেওয়ার পরে ঠান্ডা লাগে হাতে। অ্যালকোহল। এবার অ্যালকোহল কি হচ্ছে, তোমার হাতের থেকে ল্যাটেন্ট হিট নিচ্ছে। এই অ্যালকোহল ছিল লিকুইড,
তোমার হাতের থেকে ল্যাটেন্ট হিট নেওয়ার পরে হয়ে যাবে গ্যাস। তো ল্যাটেন্ট হিট নিয়ে ওটা গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি তোমার হাতের থেকে হিট নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে তোমার হাত তো ঠান্ডা লাগবেই, যেহেতু তোমার হাত থেকে হিট বেরিয়ে যাচ্ছে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট spirit needs latent heat of vaporization to change from liquid to vapor state. This spirit takes the latent heat of vaporization from our hand, so our hand loses heat and gets cooled. এগুলা কিন্তু এগুলা এবার যারা স্পিরিট দিল না, অন্য কিছু দিল, স্পিরিট হ্যান্ড দিলই না, অন্য কিছু একটা দিল, অন্য কোনো কেস স্টাডি, তোমাকে কিন্তু এগুলা চিন্তা করে দিতে হবে অ্যান্সার গুলো। তারপরে ধরে নাও 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, সবাই এইদিকে দেখো, 100 ডিগ্রি সেলসিয়াসের বয়েলিং ওয়াটার আছে, আর 100 ডিগ্রি সেলসিয়াসেরই স্টিম আছে, কোনটা তোমার হাতকে বেশি পুড়াবে? 100 ডিগ্রি, ঠিক আছে, সবারই অ্যান্সার আমি শুনলাম। কেউ কেউ বললা 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, কেউ কেউ বললা 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম। এবার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ল্যাটেন্ট হিট নিয়েছে, ইয়েস অর নো? এবার ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কত ওয়াটারের? 22.5 ইন্টু 10⁵ এবার যখন নিচ্ছে, তার মানে কি স্টিমের মধ্যে এই হিটটা এক্সট্রা আছে, ওয়াটারের মধ্যে ও অতটুকুনি হিট কম আছে, তাহলে কে তোমার হাতটাকে বেশি অবশ্যই স্টিম, যেহেতু ওর মধ্যে বেশি ল্যাটেন্ট হিট আছে। দুটাই পুড়াবে, এমনি বয়লিং ওয়াটারেও তোমার হাত পুড়বে, স্টিমে বেশি পুড়বে। তো এইটা কোয়েশ্চেন খুব খুব আসে, যে দ্য বার্ন কজড বাই স্টিম আর মাচ মোর সেভিয়ার দেন দোজ কজড বাই বয়লিং ওয়াটার, যদিও দুটো টেম্পারেচারই 100 ডিগ্রি। ভাই, বিকজ স্টিম কন্টেন্স মোর হিট ইন দ্য ফর্ম অফ ল্যাটেন্ট হিট দ্যান বয়লিং ওয়াটার। হলো? এবার চলে আসো হচ্ছে সাবলিমেশন। এগুলা রিলেটেড, কিন্তু আমি বলছি যে ফান্ডামেন্টালটাকে স্ট্রং করো। ব্যাপারটা হচ্ছে যে কোয়েশ্চেন কিন্তু অনেক রকম ঘুরায় পেঁচায়, তখন বলতে পারবো না, ইভেন আমাকেও বললে আমি শুনবো না, স্কুলের টিচারকে বললেও সে শুনবে না। তুমি বলতেই পারো স্যার এই কোয়েশ্চেনটা তো বইয়ের বাইরে। কোনো কোয়েশ্চেন, কোয়েশ্চেন হচ্ছে ইউনিভার্সাল হয়, মানে কোয়েশ্চেন যেখান থেকে খুশি স্যার নিজে বানায় দিতে পারে নতুন একটা কোয়েশ্চেন। কনসেপ্ট, তোমাদের 9-10 এর এইটাই হচ্ছে ব্যাপার, যে কনসেপ্ট সিলেবাসে কোয়েশ্চেন কখনো বই থেকে ওরকম আসে না, তো কনসেপ্ট আসবে সিলেবাস। তো তোমরা বলবে কেন তোমার সিলেবাসে ল্যাটেন্ট হিট নেই, তখন তুমি বলবা হ্যাঁ, তো তখন বলে দিবে তো এটা তো ল্যাটেন্ট হিটেরই কনসেপ্ট, তোমাকে ভেবে লিখতে হবে অ্যান্সারটা, তো এটা স্টিম দিল নাকি ওয়াটার দিল না আইস দিল, কনসেপ্টটাকে যে জানবে সে অ্যান্সার করে আসতে পারবে একটু ভেবে। এবার যারা মনে করো একটু ভেগ আইডিয়া যাদের আছে, যাদের আইডিয়া মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই, একটু আবছা আবছা কনসেপ্ট, তাদের কিন্তু অ্যাটলিস্ট নিয়ারেস্ট লিখে আসতে হবে, যে না ঠিক আছে আমি মোটামুটি লিখে আসলাম, আমার নলেজে যা আছে ল্যাটেন্ট হিটের যা নলেজ আছে আমি ওইটুকুনি তো লিখে আসি, এক্সাক্ট অ্যান্সারটা নাও লিখি, অন্তত ল্যাটেন্ট হিটে আমি যা অন্তত নলেজ আছে সেটা লিখে আসি, দেখবা ফুল মার্কসও পেয়ে যেতে পারো, ফুল মার্কসও পেয়ে যেতে পারো। আর বোর্ড এক্সামের এটাই নিয়ম, এখনো তো 9-এ আছো, কিন্তু বোর্ড এক্সামের এটাই নিয়ম, তুমি আমাদের প্রত্যেকের একটা অ্যান্সার কি আসে, বুঝতে পারলা, কোয়েশ্চেনের সাথে সাথে অ্যান্সার কি, এবার ওই অ্যান্সার কিতে কিওয়ার্ডস হাইলাইট করা থাকে। তো কেউ কোনো কোয়েশ্চেনের অ্যান্সার একদম অ্যাকুরেটলি দিল না, কিন্তু ওই কিওয়ার্ড গুলো ওর অ্যান্সারের মধ্যে আছে, তাহলে ওগুলো ফুল মার্কস দিতে বাধ্য। কথাটা বুঝলা? এরকম তো কোনো কোয়েশ্চেনই ছাড়বা না, সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করবা, যা তোমার আইডিয়া আছে সেই আইডিয়ার উপরে বেস করেই লিখে আসবা, দেখবা তোমার আগের বারের এক্সামের রেজাল্টের থেকে এবারের রেজাল্ট অনেক হাই হবে।
এবার হচ্ছে সাবলিমেশন। সলিড থেকে, এদিকে, সলিড থেকে লিকুইড না হয়ে, সলিড থেকে লিকুইড না হয়ে ডাইরেক্ট গ্যাস হয়ে যাওয়াকে সাবলিমেশন বলে। লিকুইড হলো না, বা লিকুইড থেকে ডাইরেক্ট সলিড হওয়াকেও সাবলিমেশনই লেখা আছে তোমাদের বইতে, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম ডিপোজিশন। এটাকে বলা উচিত সাবলিমেশন, কিন্তু বইতে দুটাই সাবলিমেশন লেখা আছে। যাই হোক, সলিড থেকে গ্যাস হতে হলে তোমাকে হিট দিতে হবে, গ্যাস থেকে সলিড করতে হলে হিট মাইনাস করতে হবে, মানে কুল করতে হবে। এই যে এটা দেখে নাও, তাহলে দ্য চেঞ্জিং অফ এ সলিড ডাইরেক্টলি ইনটু ভেপার অন হিটিং অ্যান্ড অন ভেপার ইনটু সলিড অন কুলিং ইজ নোন অ্যাজ সাবলিমেশন। দুটোই সাবলিমেশন করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার চলে আসো, আমরা এখানে দেখে নিই যে দ্য চেঞ্জিং অফ সলিড ডাইরেক্টলি ইনটু ভেপার ইজ কল্ড সাবলিমেশন, আর দ্য চেঞ্জিং অফ ভেপার, উল্টাটা, ইনটু সলিড ইজ কল্ড সাবলিমেশন। এখানে পাশে লিখে রাখো অর ডিপোজিশন, অর ডিপোজিশন। যে জিনিসগুলোর সাবলিমেশন হয়, যেই সলিড সাবস্ট্যান্সের সাবলিমেশন হয়, সেগুলোকে বলে সাবলাইম। আর ভেপার থেকে সলিড হওয়ার পরে যেই যেটা পাওয়া যায় ওটাকে বলা হয় সাবলিমেট। ভেপার থেকে আবার সলিড হওয়ার পরে যেটা পাওয়া যায় সেটাকে বলে আবার সাবলিমেট। আমাদের নেই, তাহলে বলো। ঠিক আছে। যেটা আছে শুধু সেটাই মার্ক করো, আর কিছু লাগবে না। তো স্যার, এখানে কিছু এরকম সাবলিমেশন হয়, কিছু এক্সাম্পল। নতুন বুকে তো এখানে মানে ডেফিনেশনে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, তাহলে ডিপোজিশনই করবা। এই যে ডেফিনেশনটা দেওয়া আছে। ও, তার পুরনো বইতে এই যে এটাকে আমি কারেক্ট করে দিলাম না, ওটা নতুন বইতে মনে হয় ডিপোজিশনই দেওয়া আছে, তাহলে ওটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার, এবার হচ্ছে তোমার ইয়েটা দেখে নিই, যে এক্সাম্পল দেখে নিই কিছু কিছু। একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তারপরে এক্সাম্পল আর কি আছে দেখি, একটা অ্যামোনিয়াম ক্লোরাইড বার করো। ও, এইখানে সবগুলো আছে একসাথে, এই সবগুলো এখানেই আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন, ক্যাম্ফর, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন। তারপরে হচ্ছে এখানে আরো একটা আছে, দেখো, সলিড কার্বন ডাই অক্সাইড অর ড্রাই আইস। হ্যাঁ, বলো। গ্যাস টু সলিড এর কোনো এক্সাম্পল? এগুলোই এগুলোই। আর ড্রাই আইস, মনে করো ন্যাপথলিন আছে সলিড, ওটা সাবলিমেশন হয়ে গ্যাস হলো, ওই গ্যাসটাকে কুল করলে আবার সলিড ন্যাপথলিন হয়ে যাবে। বুঝতে পারলা? এটাই, এইভাবেই নিতে হবে। তো দেখো, এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, আর এই এক্সপেরিমেন্টটা, সাবলিমেশনের এই এক্সপেরিমেন্টটা খুব আসে, যে তুমি একটা বিকারের মধ্যে বা একটা জারের মধ্যে তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছো। বোঝো, কিন্তু এটা ফিগারটা অনেকে বুঝতে পারে না, এই এই এক্সপেরিমেন্টের দুটা গোটাটাকে একটাই ভাবে না। তার উপরে একটা উল্টা করা ফানেল রাখা আছে এরকম, বুঝতে পারলা? তুমি এই বোলটাকে আলাদা ভাবো, আর উল্টা করা ফানেল, কাচের ফানেলটাকে আলাদা ভাবো। হ্যাঁ, ওই জন্যই বলছি এটা। তো এটার মধ্যে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড রাখা আছে, যেটা হচ্ছে সলিড। আর এইখানে তোমাকে করতে হবে কি, যে একটা কটন প্লাগ রাখতে হবে যাতে এখান দিয়ে কিছু বেরিয়ে না যায়। এর আশেপাশে যদি মনে করো কিছু একটা কুলিং সিস্টেম রাখা যায় তাহলে খুবই ভালো, কিন্তু আমি ধরে নিলাম যে এই ইনভার্টেড গ্লাস ফানেলটা কোল্ড। এটা ধরে নাও যে এই গ্লাস ফানেল যেটা উল্টা করা আছে ওটা কোল্ড, বা এর আশেপাশে একটা কুলিং সিস্টেম রাখা আছে।
এবার যখন এখান থেকে হিট করবা, দেখবা যে সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড ডাইরেক্ট ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখনই ওটা কোল্ড সারফেসের কন্ট্যাক্টে আসছে, তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের ছোট ছোট মানে সলিড গ্র্যানিউলস গুলো এর গায়ে লেগে যাচ্ছে। তার মানে এইখানে একবারে সাবলিমেশনও হচ্ছে, আবার ডিপোজিশনও হয়ে যাচ্ছে। সাবলিমেশন কখন হচ্ছে, যখন হিট দিচ্ছি, আর ডিপোজিশন কখন হচ্ছে, যখন কোল্ড মানে হিট নিয়ে নিচ্ছি। তাহলে এই এক্সপেরিমেন্টটা এখান থেকে, এবার তোমাকে এরকম অনেক কোয়েশ্চেন এরকম আসে, যে একটা এক্সাম্পল এখানে কি আমি বললাম, ন্যাপথলিন। ন্যাপথলিন আমরা আলমারিতে ইউজ করি, জামা কাপড়ের মাঝখানে। এবার কয়েক মাস পরে যখন আমরা বের করে দেখি, তখন দেখি যে ন্যাপথলিনটা নেই। কিন্তু এটাও দেখি যে জামা কাপড়ের মধ্যে কোনো দাগও নেই, ন্যাপথলিন যে গলে গেছে বা তার একটা যে স্টেইন থাকবে সেটাও নেই। তার মানে কি হয়েছে, এখানে ন্যাপথলিন ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হয়ে গেছে, ভেপোরাইজ হয়ে গেছে। এবার স্যার কোশ্চেনটা হলো, হিটটা কোথা থেকে পেলো? অ্যাটমসফিয়ার থেকে, আশেপাশের থেকে। ওইটুকুনি নর্মাল অ্যাটমসফিয়ারের হিটই ইজ এনাফ ফর দা সাবলিমেশন অফ ন্যাপথলিন। এই যে ন্যাপথলিনের কোশ্চেনটা এখান থেকে এতটা মার্ক করো। তাহলে এতটা তোমাদের পড়া দেওয়া থাকলো। এর পরের দিন আমরা প্রেসারের যেটা পার্টটা আছে ওটা পড়বো।